নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। আজকে একটুখানি আলোচনা করব মা মনসা দেবীর পুজো নিয়ে এবং মা মনসা দেবী কে এবং কেন পুজো করা হয়। অনেক ধরনের পৌরাণিক গল্প আছে, কিন্তু আমরা জানি যে মা মনসা দেবী হলো সর্পের দেবী এবং আষাঢ় শ্রাবণ ভাদ্র এই 3 মাস ধরেই মা মনসা দেবীর পুজো হয়। আমাদের গ্রামে গঞ্জে যেখানে সাপের ভয় বেশি, সেই সমস্ত জায়গাতেই মাটির সরা করে দুধ কলা দিয়ে মা মনসা দেবীর পুজো দেওয়া হয় এবং বিভিন্ন গোত্র এবং বিভিন্ন বংশে মনসা দেবীর যেরকমভাবে পুজো পদ্ধতি রয়েছে, যেরকমভাবে তাদের পুরুষানুক্রমে পুজো হয়ে আসছে সেরকমভাবে পুজো হয়। কিন্তু সাধারণত পুজোটা হয় সর্পের ভয়ে বা সাপের ভয়ের কাছ থেকে। কারণ এই সময়টা আষাঢ় শ্রাবণ ভাদ্র এই 3টে মাস সাপের উপদ্রবটা বেড়ে যায়। পৌরাণিক গল্প অনুসারে মনসা দেবীকে লৌকিক দেবী বলা হয়, কিন্তু পরবর্তীকালে পৌরাণিক দেবী হলেন। কিভাবে হলেন সেটা তো গল্প আছেই। চাঁদ সদাগরের গল্প আপনারা প্রত্যেকেই জানেন। তখন তিনি লৌকিক দেবী ছিলেন এবং চাঁদ সদাগরের পুজোর পরের থেকে পৌরাণিক দেবী হিসাবে উনি পুজো হন এবং শিবের কন্যা রূপে পূজিত হয়ে আসছেন। কিন্তু তিনি নাগরাজ বাসুকীর ভগিনী ছিলেন, অর্থাৎ বোন ছিলেন। এবং মনসা দেবীর হাজবেন্ড অর্থাৎ স্বামীর নাম হচ্ছে জরৎকারমণি এবং পুত্রর নাম হচ্ছে আস্তি। এই মনসা দেবীর পুজো গ্রামে গঞ্জে এই সময় প্রত্যেকটা ঘরে ঘরে গৃহে গৃহে মনসা দেবীর পুজো হয়। কোথাও মূর্তি হিসাবে পূজা হয়, কোথাও পঞ্চনাগ হিসাবে পূজিত হয়, আবার বা কোথাও এই যে শীত গাছ আছে, শীত গাছের শীত বৃক্ষ, তার নিচে ঝুড়ির মধ্যে 2টো সর্প আঁকা থাকে, সেই সর্পের ঝুড়িতেও পুজো করা হয়। এবং চলিত হিসাবে আজকাল শহরে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, শহরে অনেকের বংশানুক্রমিক যে পুজো হয়, মনসা দেবীর মূর্তি থাকে। মূর্তি পুজোর সঙ্গে সঙ্গে কিন্তু সেখানে 5টা সাপেরও একটা মূর্তি তৈরি করা হয় বা পূজিত হয়। একসঙ্গে 2টো পুজোই করা হয়। সাধারণত মনসা দেবীর পুজো সাপেরই পুজো। সরস্বতী ঠাকুরের যেমন হাঁস রয়েছে সঙ্গে বাহন হিসাবে, মনসা দেবীরও কিন্তু আমরা বাহন হিসাবে হাঁসকেই দেখতে পাই। এবং এই হাঁস থাকার জন্য মনসা দেবীকে সরস্বতীর মতন ওরকম জ্ঞানের দেবী না বলেও জ্ঞানের বাহক হিসাবে কিন্তু পরিচিত। অর্থাৎ একেবারেই জ্ঞান নেই, গম্ভীর নেই, শুধু পুজো করছেন তা কিন্তু নয়। মনসা দেবীরও কিন্তু প্রচণ্ড জ্ঞান রয়েছে। এবং এই যে আষাঢ় মাসের পূর্ণিমা তিথি থেকে পঞ্চমী পড়ছে, প্রত্যেকটা মাসের আষাঢ় শ্রাবণ ভাদ্র 3টে মাসের পূর্ণিমা তিথি থেকে পঞ্চমী তিথি যে হয়, সেই পঞ্চমী তিথিতে নাগ পঞ্চমী পুজো করা হয় এবং অষ্টনাগ পুজো, নাগ পঞ্চমী এবং অষ্টনাগ পুজো ঠিক পূর্ণিমা তিথি থেকে পঞ্চমীর দিন যখন পড়ে সেই দিন এই পুজো করা হয়। এই পুজোটা যে করা হয় নাগ পঞ্চমী বা অষ্টনাগ পুজো, মূলত মানুষ আমাদের অনেকেরই চাটে কাল সর্প দোষ থাকে বা অনেকের চাটে রাহু বা কেতুর দশা চলে। কাল সর্প দোষ থাকার যাদের থাকে তাদেরও অনেকের দেখা যায় রাহু কেতুর দশা চলছে। এই সময় কাল সর্প দোষ যাদের চলে এবং যাদের রাহু কেতু, সেই সময় রাহু কেতুর দশা চলে, যে সময় চলে সেই সময় তাদের প্রচণ্ড খারাপ সময় যায়। সাধারণত তাদের এই সময় এই নাগ পঞ্চমীর দিন বা অষ্টনাগ পুজোর দিন তাদের কালসর্প দোষ কাটানো যায়। এবং এই যে শুধু মনসা পুজো উপলক্ষে যে প্রোগ্রামটা আমি বললাম না যে অনেক কথা বলা হবে, মনসা দেবী প্রথমে মানে পুরো পৌরাণিক দেবী হিসাবে পূজিত হচ্ছিল না। তাকে বলা হয়েছিল যে শিবের ভক্ত একজন, সেরকম কোনো ব্যক্তির কাছ থেকে পুজো নিয়ে আসতে হবে, তাহলেই তিনি স্বর্গে দেবী হিসাবে মানে প্রতিষ্ঠা পাবেন। চাঁদ সদাগরের পুজো পাওয়ার পরই পৌরাণিক
দেবী হিসাবে প্রচলিত হন, কিন্তু এই 4 সওদাগরের পুজো নেওয়ার জন্য অনেক কাণ্ড করেছিলেন। অনেক কাণ্ডের পরই কিন্তু তিনি পুজো পেয়েছিলেন। যাই হোক, নাগপঞ্চমীর পুজো, অষ্টনাগ পুজো, মনসা পুজো, অনেকগুলো পুজোই এই আষাঢ় মাস থেকে শুরু হয়, শ্রাবণ ভাদ্র মাস অবধি চলে। অনেকের বাড়িতেই হয়, অনেকেই পুজো করে, কিন্তু অরিজিনাল কথা যেটা আমি সেটা জানালাম। যারা করাতে চাইছেন, কালসর্প দোষ, রাহু বা কেতুর কাজ, তারা অবশ্যই যোগাযোগ করে নেবেন। আষাঢ়, শ্রাবণ, ভাদ্র মাস আছে, এই মাসের জন্য এই কাজগুলো করা হবে। তো এরপরে যারা প্রোগ্রাম দেখছেন তাদেরকে বলবো, যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবেন না। আর যারা আমার কাছে দেখাতে আসতে চাইছেন তারা অবশ্যই নিচে স্ক্রলে যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন, এবং অনলাইন কনসালটেশনও চালু আছে। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দ থাকবেন। নমস্কার।